হঠাৎ করেই কয়েকদিনের মধ্যে রহস্যজনকভাবে কিছু মানুষ মারা গেলেন। তাদের পোস্টমর্টেম করে জানা গেছে মৃত্যুর কারণ হল সিজেডি বা ম্যাড কাউ ডিজিজ, যা সাধারণত গরুদের হয়ে থাকে। আর সেই রোগাক্রান্ত গরুর মাংস খেলে সেই রোগ মানুষের মধ্যে প্রবেশ করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে তাদের মধ্যে অনেকেই কোনোদিন বিফই খায়নি। তাহলে শুনছেন লেখক সুবীর মজুমদারের লেখা আমাদের আজকের গল্প নিয়তি 2। চায়ের আড্ডাটা আজ আবার বেশ জমে উঠেছে। সদস্য সেই 3 জন, ইন্সপেক্টর রমেন ঘোষাল, সুলোচন গায়েন এবং মনোহর পণ্ডিত। হ্যাঁ, আপনাদের একটা ভালো খবর দেওয়ার আছে। রমেন ও শিউলি ঘোষাল গত 5ই জুন যমজ সন্তানের জন্ম দিয়েছেন, একটি ছেলে ও একটি মেয়ে। তাদের নাম দেওয়া হয়েছে যথাক্রমে অরণ্য ও বনানী। কেন এরকম নাম জানতে ইচ্ছে করছে তো? আসলে বিশ্ব পরিবেশ দিবসে জন্ম হয়েছে বলেই ইন্সপেক্টর রমেন তাদের ওই নাম দুটো দিয়েছেন। জন্মের পর এখন 7 মাস কেটে গেছে। দুজনেই একটু বড় হয়েছে, তবুও তাদের থেকে শিউলি দেবীর নিস্তার নেই। কাজ ছাড়া হলেই ঠিক একজন না একজন কান্না জুড়ে দেবে। তাই ইচ্ছে থাকলেও চায়ের আড্ডায় ফুল টাইম যোগদানটা তার আর হয়ে ওঠে না। হ্যাঁ, আর একটি কথাও অবশ্য না বললেই নয়, সুলোচন এখন আর বেকার নেই। মনোহর বাবুরই সুপারিশে তার স্কুলের লাইব্রেরিয়ান রূপে জয়েন করেছে সুলোচন। কি আর করা যাবে, হওয়া উচিত ছিল গোয়েন্দা নয়তো পুলিশ। অভাগা দেশে যেখানে চাকরি চোটানোই দুষ্কর, সেখানে ইচ্ছার বিরুদ্ধেও লাইব্রেরিয়ান হতে হয়েছে তাকে। বেশি ছাত্রছাত্রী আসে না লাইব্রেরিতে, তাই নিজেই নানা রকম বইয়ের মধ্যে ডুবে থাকে সারাদিন। সন্ধে 5টার পর ছুটি। বাড়ি এসে ফ্রেশ হয়ে টিফিন করে 6টার সময় ফোন করে চলে আসে ইন্সপেক্টর রমেনের বাড়িতে চায়ের আড্ডায়। রমেনবাবু সব সময় থাকেন না, তাই ফোন করে আসতে হয়। শিউলি দেবী খুব মিশুকে প্রকৃতির মহিলা। সুযোগ পেলে তিনিও এদের চায়ের আড্ডায় মাঝে মাঝে যোগদান করেন। কথায় কথায় ইন্সপেক্টর রমেন একটা অদ্ভুত ঘটনা বললেন। শিউলি দেবীও তখন উপস্থিত ছিলেন। ঘটনাটা বেশ পুরনো। বড়ে মস্তানের সুমনা দেবীর ঘটনাটারও আগের। টিটাগড়ের বাসিন্দা 21 বছরের শেখ ইমরান এক অদ্ভুত রোগের শিকার হয়ে মারা যায়। বেশ কয়েক মাস ধরে তার মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, মেমোরি লস, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পারার মতো বেশ কিছু সমস্যা হচ্ছিল। তার পিতা শেখ ইসমাইল কাদরি ছেলের চিকিৎসার জন্য অনেক চেষ্টা করলেন, তাকে ভেলোরে নিয়ে গেলেন। কিন্তু ছেলে ভালো তো হলোই না, বরং লক্ষণ দেখা দেওয়ার 7 মাসের মধ্যে মারা গেল। তার ডেথ সার্টিফিকেটে কজ অফ ডেথ লেখা হলো সিভিয়ার সিজেডি, অর্থাৎ ক্রিটসফেল্ড জ্যাকব ডিজিজের মারাত্মক পর্যায়। সুলোচন জিজ্ঞেস করল, কি রোগ সেটা? রমেনবাবু বললেন, সিজেডি হল এক প্রকার বিরল মারাত্মক মস্তিষ্ক ঘটিত ব্যাধিগুলির মধ্যে একটি, যা প্রিয়ন ডিজিজ নামে পরিচিত। এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে প্রথম অবস্থায় ধরা পড়লে লোকের লক্ষণ অনুযায়ী ওষুধ দেওয়া হয়, যেমন মাথা ধরা, ডিপ্রেশন ইত্যাদির জন্য সিডেটিভ, অ্যান্টিডিপ্রেশনস, মাংসপেশির খিঁচুনির জন্য সোডিয়াম ভ্যালপ্রোয়েট, ক্লোনাজেপাম ইত্যাদি। সাধারণত এ রোগের মৃত্যু হয় না, তবে সঠিক চিকিৎসা না থাকায় সেরে ওঠার সম্ভাবনা খুব কম থাকে।
আবার মারাত্মক পর্যায়ে চলে গেলে রোগীর মৃত্যু ঘটতে পারে। এবার শিউলি দেবী বললেন, বাবা, এ তো মারাত্মক রোগ। মনোহর বাবু যোগ করলেন, আচ্ছা, কিভাবে হয় এই রোগটা? সকলের কথা শুনে রমেন বাবু বললেন, বডি পার্ট ট্রান্সপ্লান্ট কিংবা পচা বা বিষাক্ত মাংস ভক্ষণের মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে এবং মস্তিষ্কে পৌঁছে গিয়ে মস্তিষ্কের কোষকে প্রভাবিত করে। তা এই ছেলেটির শরীরে কিভাবে ওই জীবাণু প্রবেশ করেছিল তা কি জানা গেছে? হ্যাঁ, সেটাই তো এখন বলছি। তো শেখ ইমরান মারা যাবার পর মনে করা হয়েছিল হয়তো কোনোভাবে মাংস ভক্ষণের মাধ্যমে তার দেহে ওই জীবাণু প্রবেশ করেছিল, কারণ তার শরীরে কোনো রকম ট্রান্সপ্লান্ট হয়নি। তো ব্যাপারটা আর বেশি দূর গড়ালো না। এরপর অনেক দিন কেটে যাওয়ার পর জগদ্দলের বাসিন্দা মোহাম্মদ নাসিরের ছেলে সেলিম আহমেদের বিয়ের নিমন্ত্রণ খেতে আসা 5 জন মানুষ ধীরে ধীরে এই রোগে আক্রান্ত হল। একসঙ্গে এতগুলো মানুষ আক্রান্ত হওয়ায় প্রশাসন নড়ে চড়ে বসল। তারপর স্থানীয় থানাকে ঘটনার তদন্তের ভার দেওয়া হয়। ইন্সপেক্টর আশঙ্কা করলেন নিমন্ত্রণে খেতে দেওয়া গরুর মাংসই এই রোগের জন্য দায়ী। তিনি খোঁজ খবর নিয়ে জানলেন ওই মাংস কলকাতার রাজাবাজার অঞ্চল থেকে প্রসেসিং হয়ে সেলিম আহমেদের বিয়ের পার্টিতে এসেছিল। তিনি রাজাবাজার থানার ওসিকে ঘটনার বিবরণ দিলেন। রাজাবাজার থানার ইন্সপেক্টরের উপর তদন্তের ভার পড়ল। তিনি যেখানে মাংস প্রসেসিং করা হয় সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠালেন। কিছু সূত্র পাওয়া গেল না। ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে থরলি ইনভেস্টিগেট করলেন, তাও কোনো আশার আলো দেখা গেল না। তারপর বেশ কিছু মাস কেটে যাওয়ার পর কাল খবর পেলাম ব্যারাকপুরের বর্তমান এমএলএ মিস্টার নাগার্জুন সিংহের ছেলে সতীশ সিংহ দীর্ঘদিন ধরে ওই রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। মাথায় তার এমন যন্ত্রণা হয় যে সে বিছানা ছেড়ে ওঠার ক্ষমতাও হারিয়েছে, অথচ সে বলছে গরুর মাংস সে কোনো কালে ভক্ষণ করেনি। ডিজি নিজে ফোন করে এর তদন্তের ভার আমাকে দিয়েছেন। আমি তো বুঝতেই পারছি না কোথা থেকে শুরু করব। সবটা শুনে সুলোচন বলল, তা সতীশ সিংহের বয়স কত আপনার কি জানা আছে? 20 থেকে 25-এর মধ্যে হবে। আর বিয়েতে নিমন্ত্রণ খেতে এসে যে 5 জন আক্রান্ত হয়েছিল তাদের বয়স কেমন ছিল? এখন ঠিক মনে নেই। আমি থানায় গিয়ে তোমায় বরং ফোন করে জানাবো। তাহলে আপনি বরং ডিটেলে খোঁজ নিন। সেদিন বিয়ের পার্টিতে কতজন নিমন্ত্রিত ছিল, প্রত্যেকের বয়স, জেন্ডার, তাদের মধ্যে আক্রান্তদের বর্তমান পরিস্থিতি, সব কিছু। ওকে, তাই হবে। দেখছো রমেন, একেই বলে শিকারি বাঘ। শিকারের গন্ধ পেয়ে কেমন ঝাঁপিয়ে পড়েছে। মনোহর বাবুর এ কথা শুনে সবাই হাসতে লাগলো। পরের দিন সন্ধ্যায় ইন্সপেক্টর রমেন সুলোচনকে ফোন করে সেলিম আহমেদের বিয়ের পার্টিতে নিমন্ত্রিতদের সম্বন্ধে ডিটেলে খবরাখবর দিলেন। মনোযোগ সহকারে সব কিছু নোট করে সুলোচন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছিল। এমন সময় গোলগাল চেহারার একটা মেয়ে গেট খুলে তার ঘরে প্রবেশ করল। মেয়েটার নাম শ্রেয়া বিশ্বাস, 16-17 বছর বয়স, ক্লাস 11-এর ছাত্রী। সুলোচনের কাছে অঙ্ক শিখতে আসে। ভেতরে এসে একটা চেয়ার টেনে নিয়ে শ্রেয়া সুলোচনের সামনে বসল। সুলোচন কিন্তু তার সামনে রাখা নোটবুকটা থেকে চোখ সরালো না। কেউই যেন আসেনি।
এমন ভঙ্গিতে বসে আছে দেখে শ্রেয়াই মুখ খুলল। কি হলো? অত মনোযোগ সহকারে কি পড়ছো শুনি? সুলোচন যেন এতক্ষণ তাকে খেয়ালই করেনি, এমনভাবে তার দিকে তাকিয়ে বলল, ও তুমি এসে গেছো? হ্যাঁ, এসে 10 মিনিট ধরে বসে আছি। তুমি খেয়ালই করনি বুঝি? এই একটা ব্যাপার নিয়ে একটু ঘেঁটে আছি। সেসব ছাড়ো, কাল যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম সেগুলো সবকটা করতে পেরেছো তো? বলে তাকে পড়াতে ব্যস্ত হয়ে গেল। তারপরের দিন সন্ধ্যায় চায়ের পার্টিতে সুলোচন এ কথা সে কথার মাঝে তার থিওরি ব্যক্ত করল। আচ্ছা, ওই কেসটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম, তা সে ব্যাপারে আপনাদের কিছু বলার আছে। সেদিন বিয়ের পার্টিতে ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক মাঝবয়সী সব মিলিয়ে মোট 153 জন উপস্থিত ছিল। তাদের মধ্যে 5 জন CJD রোগে আক্রান্ত ছিল। এদের মধ্যে 2 জন পুরুষ এবং 3 জন মহিলা। পুরুষ দুটির বয়স যথাক্রমে 15 ও 27, মহিলা 3টির বয়স যথাক্রমে 11, 23 ও 73। এদের মধ্যে 11 বছরের রাজিয়া খাতুন ও 73 বছরের সালমা বেগমের মৃত্যু হয়েছে। এছাড়া 15 বছরের আনোয়ার মিয়ারও অবস্থা খুব একটা ভালো নয়। শুধু 27 বছরের মনসুর আলী ও 23 বছরের নূর সুলতানার অবস্থা কিছুটা স্থিতিশীল। সবকটি কেস স্টাডি করে এই সিদ্ধান্তে আসা যায় যে একটিমাত্র কেস ছাড়া বাকি সবার বয়স কিন্তু 30-এর নিচে, অর্থাৎ রোগটা তাদের মধ্যেই বেশি দেখা দিচ্ছে যাদের বয়স কম। এখন আমাদের খুঁজে দেখতে হবে এমনটা হওয়ার কারণ কি। বাবা, ব্যাপারটা তো খুব সিরিয়াস। ও হ্যাঁ, তাই তো। বাকি দুজনও ওই 25-এর মধ্যেই। সেজন্যই যারা যারা মারা গেছে তাদের পোস্টমর্টম রিপোর্ট করাটা খুব জরুরি ছিল, কিন্তু এদের কারোর পোস্টমর্টম করা হলো না। কিন্তু এরপর থেকে যে বা যারা এই রোগে মারা যাবে তাদের যেন পোস্টমর্টম করানো হয়। এটা কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে দেখতে হবে রমেনদা। হ্যাঁ, অবশ্যই এই দায়িত্ব আমি পালন করব। তার আগে আপনি নাগার্জুন সিংহের ছেলে সতীশ সিংহের সাথে কথা বলুন। ইদানিং কিছুদিনের মধ্যে সে কি কি খেয়েছিল সেটা জানা প্রয়োজন। হয়তো সে মা বাবাকে জানাতে চায় না, তাই বিফ বা ওই দিয়ে তৈরি কোনো খাবার খেলেও সেটা গোপন করছে। আপনি তাকে বলুন তার মা বাবা এ ব্যাপারে কিচ্ছু জানবে না, তাহলে হয়তো সে সত্যি বললেও বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, কালই তার সাথে কথা বলে নিচ্ছি। কিন্তু এসব প্রতিশ্রুতি দেওয়ার পরেও সতীশ সিংহ জানালো সে কোনোদিন বিফ মুখে পর্যন্ত দেয়নি। এমনকি মাটন বা চিকেন ছাড়া অন্য কোনো মাংস সে আজ পর্যন্ত ভক্ষণই করেনি। তবে সে স্বীকার করল মা বাবাকে লুকিয়ে সে মাঝে মধ্যে বারে গিয়ে বন্ধুদের সাথে বিয়ার ও উইস্কি পান করত। খবরটি সুলোচনকে জানাতে সে নিরাশ হল। তার ধারণা ছিল সতীশ হয়তো কখনো না কখনো বিফ খেয়ে থাকবে। সে হতাশার সাথে রমেনকে জানালো, এখন নতুন করে এই রোগে কারোর মৃত্যু না ঘটা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। এর অনেক মাস পরে একদিন সকালবেলায় শ্রেয়া এসেছে সুলোচনের কাছে পড়তে। তার মধ্যে ইন্সপেক্টর রমেন কল করলেন। সুলোচন কলটা রিসিভ করলে ফোনের ওপাশ থেকে রমেন ঘোষাল বললেন, আরে কাল রাত থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, তা বারবার বলছে বিজি। কি ব্যাপার, কার সাথে এত বিজি থাকছো? আরে না না রমেনদা, বিজি কোথায়, নেটওয়ার্কের প্রবলেম হবে হয়তো। তা বলুন কি ব্যাপার। আচ্ছা শোনো, জগদ্দলের আনোয়ার মিয়া মারা গেছে। আমি স্থানীয় থানার ইন্সপেক্টরকে অস্বাভাবিক মৃত্যুর কেস ইস্যু করতে বলে পোস্টমর্টেমে পাঠাতে বলেছি। ভেরি গুড রমেনদা, রিপোর্ট আসার পর আমাকে জানাবেন।
এখন আমি টিউশন পড়াচ্ছি। ঠিক আছে, পরে কথা হবে। কলটা কেটে ফোনটা রেখে দিতেই শ্রেয়া প্রশ্ন করল, কি হয়েছে দাদা? কিসের রিপোর্ট? সুলোচন একটু হেসে বলল, আরে ওই কেসের ব্যাপারে একটু তদন্ত করছিলাম। জগদ্দলের একটা ছেলে ব্রেন সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্টের জন্যই আমরা অপেক্ষায় আছি। শ্রেয়া অবাক হয়ে বলল, ও আচ্ছা। এর দিন কতক পরে আনোয়ার মিঙার পোস্টমর্টেম রিপোর্ট ইন্সপেক্টর রমেন ঘোষালের হোয়াটসঅ্যাপে এসে পৌঁছল। রিপোর্ট দেখে রমেনবাবু অবাক হয়ে গেলেন। তাতে ইংরেজিতে লেখা আছে, দেয়ার ওয়াজ নো সিরিয়াস প্রবলেম ইন হিজ হোল বডি এক্সেপ্ট দ্য ব্রেন সেলস, where abnormality is present in them. There is a newly found prion disease, not like the Creutzfeldt-Jakob disease. যা বাংলা করলে দাঁড়ায়, এনার সারা শরীরে কোনো সমস্যা ছিল না, একমাত্র মস্তিষ্কের কোষ ছাড়া। সেগুলিতে সাংঘাতিক রকম অস্বাভাবিকতা বিদ্যমান। এটা একটা অভিনব মস্তিষ্ক ঘটিত রোগ, যা ক্রিউজফেল্ড-জেকব ডিজিজের থেকে সম্পূর্ণ আলাদা। তিনি তৎক্ষণাৎ সুলোচনকে ফোন করলেন। সুলোচন তখন হাই স্কুলের লাইব্রেরিতে বসে আগাথা ক্রিস্টির লেখা এন অর এম ডিটেকটিভ নভেলের 37 নম্বর পাতাটা মনে মনে রুদ্ধশ্বাসে পড়ে চলেছে। ফোন বাজতে সে সযত্নে লাল রঙের ফিতেটা পাতার মাঝে রেখে ফোনটা রিসিভ করল। হ্যাঁ বলুন, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? বাবা, রিপোর্টেরই অপেক্ষায় ছিল বলে মনে হচ্ছে। না না, তা ঠিক নয়, তবে এই অসময়ে ফোন করেছেন যখন, তখন কোনো জরুরি খবর নিশ্চয়ই হবে, তাই আন্দাজ করে বললাম। আর দেখুন, লেগেও গেল। হ্যাঁ, ঠিকই ধরেছ, ব্যাপার খুব গুরুতর। পোস্টমর্টেম রিপোর্ট বলছে কোনো নতুন ধরনের মস্তিষ্কের রোগে আনোয়ার মিয়ার মৃত্যু হয়েছে। নতুন ধরনের মস্তিষ্কের রোগ বলতে কি বোঝাচ্ছে? আর কি কিছু লেখা আছে ওখানে? না, আর কিছু লেখা নেই। রমেনদা, আরও ডিটেলে রিপোর্ট চাই আমাদের। আপনি এক্ষুনি ফোন করে স্থানীয় থানাকে বলে দিন মৃতদেহ যেন মর্গেই রাখা হয়। রমেনবাবু তড়িঘড়ি জগদ্দল থানার ইন্সপেক্টরকে সে কথা জানিয়ে দিলেন। জগদ্দল থানার ইন্সপেক্টর জানালেন, সে লাশ তো তার আত্মীয়দের জিম্মায় তুলে দেওয়া হয়েছে। আপনি শিগগির ওই লাশ নিজের জিম্মায় নিয়ে মর্গে পাঠানোর ব্যবস্থা করুন, ভীষণ জরুরি। জগদ্দল থানার ইন্সপেক্টর জগদ্দন্দু হালদার তড়িঘড়ি ওয়ারেন্ট ইস্যু করিয়ে 3 জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে আনোয়ার মিঙার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে গিয়ে শুনলেন লাশ অলরেডি গোরস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তিনি এক মুহূর্তও সময় নষ্ট না করে গোরস্থানে পৌঁছে দেখলেন লাশ কবরে দিয়ে মাটি চাপা দেওয়া হচ্ছে। তিনি গাড়ি থেকে নেমে এক ছুটে সেখানে গিয়ে বললেন, এই লাশ এক্ষুনি উঠিয়ে মর্গে নিয়ে যেতে হবে, আমার কাছে ওয়ারেন্ট আছে। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও আনোয়ার মিঙার লোকজন ইন্সপেক্টর জগদ্দন্দু হালদারকে লাশ নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। ইমাম একটু আপত্তি জানালেন, এই বলেছে এতে আত্মার অকল্যাণ হবে, কিন্তু তার কথা পুলিশ শুনল না। ইন্সপেক্টর জগদ্দন্দু হালদার ইন্সপেক্টর রমেন ঘোষালের পরামর্শ অনুসারে আনোয়ার মিঙার মৃতদেহটাকে মর্গে নিয়ে গেলেন। এরপর মর্গের ডাক্তার তারই নির্দেশে ব্রেনের কোষ সংগ্রহ ও প্রিজার্ভের যথাযথ ব্যবস্থা করে সিএভিএসএলের কলকাতার অফিসে পাঠিয়ে দিলেন। সিএভিএসএলের কলকাতার বিশেষজ্ঞরা অনেক চেষ্টার পরেও কিছু বুঝতে না পেরে নিউ দিল্লি, হায়দ্রাবাদ ইত্যাদি যেখানে যেখানে তাদের শাখা ছড়িয়ে আছে সেখানে সেখানে আনোয়ার মিঙার ব্রেনের মাইক্রোস্কোপিক ফটোকপি পাঠিয়ে দিলেন। তারাও নিশ্চিত হতে না পারলে
সেই ফটোকপি পাঠানো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিকেল সায়েন্স ল্যাবরেটরিতে। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারেরা নিজেদের মধ্যে অনেক আলাপ আলোচনার পর যে সিদ্ধান্তে উপনীত হলেন তা দেখে সিএবেসেলের নিউ দিল্লির বিশেষজ্ঞদের চোখ কপালে ওঠার জোগাড়। তাদের রিপোর্ট কলকাতার অফিস ঘুরে 1 মাস পরে যখন ইন্সপেক্টর জগদ্দন্দু হালদারের হাতে পৌঁছল, তারও ভ্রু কুঞ্চিত হল। তিনি সেই রিপোর্ট ইন্সপেক্টর রমেন ঘোষালের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন। তাতে লেখা আছে, দিস ইজ নট এ টাইপ অফ ক্রিউসফেল জেকব ডিজিজ অর প্রায়ন ডিজিজ, but a case of BSE or mad cow disease. The disease somehow had infected by consuming the meat of cow brain. অর্থাৎ এটা মস্তিষ্ক ঘটিত সাধারণ সিজেডি বা প্রিয়েন রোগ নয়, বরঞ্চ বিএসি বা পাগলা গরু রোগের একটি নমুনা। মৃত ব্যক্তি কোনোভাবে গরুর মস্তিষ্কের মাংস ভক্ষণ করায় এই রোগে আক্রান্ত হয়েছে। এই রিপোর্ট সুলোচনকে জানাতে সে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলে বসল বিএসি সম্পর্কে বিশদে জানার জন্য। সেখানে চোখ বুলিয়ে সে দেখল বিএসি অর্থাৎ বোভাইন স্পঞ্জিফর্ম এনক্যাফালোপ্যাথি হল গরুদের মস্তিষ্ক ঘটিত একটি রোগ। বোভাইন অর্থ গরু সম্বন্ধীয়, স্পঞ্জিফর্ম অর্থ হল স্পঞ্জের ন্যায় ফাঁপা, আর এনক্যাফালোপ্যাথি অর্থ মস্তিষ্কের রোগ। এই রোগে গরুদের মস্তিষ্কে একরকম পরভোজী জীবাণু বাসা বেঁধে মস্তিষ্কের কোষকে খেয়ে ফেলে, ফলে তাকে মাইক্রোস্কোপের ভিতর দিয়ে স্পঞ্জের ন্যায় ফাঁপা দেখতে লাগে। এই রোগে গরু পাগল হয়ে যায়, এক জায়গায় দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারায় এবং ধীরে ধীরে সে মারা যায়। পরভোজী জীবাণুগুলি শুধু মস্তিষ্কের কোষেই বাঁধা বাঁধে এমনটা নয়, স্নায়ুর কোষেও ছড়িয়ে পড়ে। এদের বেঁচে থাকার এমনই ক্ষমতা যে যেখানে ছড়িয়ে পড়ে সেই দেহাংশকে পুড়িয়ে ফেললেও এরা বেঁচে থাকে। সুলোচন বুঝল এখনো পর্যন্ত যারা যারা আক্রান্ত হয়েছে বা মারা গেছে তারা বিএসি রোগাক্রান্ত গরুর মস্তিষ্কের অথবা শিরদাঁড়ার মাংস ভক্ষণ করে ফেলার জন্যই এই রোগের শিকার হয়েছে। সে এই খবর রমেন ঘোষালকে জানালো। রমেন খবরটি লালবাজার থানার ওসিকে জানালেন। লালবাজার থানার ইন্সপেক্টর ব্যাপক ধরাপাকড়ের পর জানতে পারলেন কিছু অসাধু ব্যবসায়ের অতিরিক্ত লোভের জন্যই আজ এই অবস্থা। এরা ম্যাড কাউ রোগাক্রান্ত গরু মারা যাবার পর তাদের দাহ বা পুঁতে ফেলার ব্যবস্থা না করে দেহের মাংস প্রসেসিং করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে থাকে। একটা রহস্যের কিনারা হলো বটে, কিন্তু সবার মনে প্রশ্ন থেকেই গেল যে এমএলএর ছেলে সতীশ সিংয়ের দেহে ম্যাডকাউ রোগের জীবাণু প্রবেশ করলো কিভাবে। সে তো নিজে বারবার বলছে যে সে জীবনে কখনো বিফ খায়নি। তাহলে রহস্যটা কি? সে কি জেনে শুনে মিথ্যে বলছে? কেনই বা সে মিথ্যে কথা বলতে যাবে যেখানে সে নিজে জীবন ও মৃত্যুর মাঝামাঝি পর্যায়ে অবস্থান করছে? মুখে প্রকাশ না করলে কি হবে, এই প্রশ্ন সবার মনের ভিতরই ঘোরাফেরা করছিল। এমনই একদিন সন্ধ্যায় চায়ের আড্ডায় রমেন ঘোষাল প্রশ্ন করলেন, জগদ্দলের ঘটনার রহস্যের জট তো কাটল, কিন্তু এমএলএর ছেলের অসুস্থতার রহস্য কিভাবে সমাধান হবে? তোমার কি মনে হয় সুলোচন? আমার কাছেও কোনো উত্তর নেই দাদা। আমিও ভেবে পাচ্ছি না এখন আমাদের কি করা উচিত। আমার মনে একটা আইডিয়া এসেছে। তোমরা দুজনে এটা চেষ্টা করে দেখতে পারো, হয়তো কার্যকারী হলেও হতে পারে। কি আইডিয়া বলুন না। তোমরা ওই ছেলেটির কাছে যাও, তাকে বলো সে যদি সত্যিটা স্বীকার করে তবে তার অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া সম্ভব হবে। তার ওই অবস্থার জন্য যে বা যারা দায়ী তারা শাস্তি পাক সে নিশ্চয়ই চাইবে। এতে হয়তো কাজ হলেও হতে পারে।
আর এভাবেই সে হয়তো সত্যি কথাটাও বলে দিল। ওয়ান্ডারফুল। রমেনদা, চলুন তাহলে কালকেই যাওয়া যাক। সে কি, তোমার স্কুলের কি হবে? কাল কি ছুটি নেবে তুমি? সেটা আমি ম্যানেজ করে নেব কোনো, তোমরা কালই চলে যাও। তা ছেলেটা এখানে আছে কোথায়? আগে বাড়িতে রেখেই চিকিৎসা হচ্ছিল, তবে এখন কলকাতায় রুবি জেনারেল হসপিটালে চিকিৎসা চলছে। শিউলি দেবী মন্তব্য করলেন, শুভস্য শীঘ্রম। তার কথা শুনে সবাই হেসে উঠল। দক্ষিণ কলকাতার EM বাইপাসের ধারে অবস্থিত রুবি জেনারেল হাসপাতালে পৌঁছে ইন্সপেক্টর রমেন ঘোষাল রিসেপশনিস্ট মেয়েটিকে নিজের আই কার্ড দেখিয়ে পেশেন্ট সতীশ সিংয়ের নাম বলতেই সে তার কেবিন নাম্বার বলে দিল। 4M3 অর্থাৎ 4th ফ্লোরের মিডল কামরাগুলোর অন্তর্ভুক্ত 3 নম্বর ঘর। সেখানে পৌঁছে রমেনবাবু ও সুলোচন পাহারায় থাকা গার্ডকে পেশেন্টের নাম বলতে সে প্রথমে কাকে যেন ফোন করল। তারপর ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে পাশের দিকে রাখা জুতোর র্যাক ও হ্যান্ড স্যানিটাইজারের বুথটা দেখিয়ে দিল। তারা দুজনে জুতো খুলে এবং হাত জীবাণুমুক্ত করে ভিতরে প্রবেশ করল। ভিতরে তখন একজন ডাক্তারবাবু সতীশকে চেক আপ করছিলেন। তাই দেখে রমেন ঘোষাল ও সুলোচন পাশের দিকে রাখা একটা বেঞ্চে বসল। 5 মিনিট কেটে যাওয়ার পর ডাক্তারবাবু একজন মাঝবয়সী মহিলা ও একজন নার্সকে সবকিছু বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই রমেন ঘোষাল তার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, রোগীকে কেমন দেখলেন ডাক্তারবাবু? আপনারা কারা? ইনি ইন্সপেক্টর রমেন ঘোষাল, এই ঘটনার তদন্ত করছেন। ও আচ্ছা আচ্ছা, তা রোগী এখন স্টেবল, তবে এই রোগে রোগীর দ্রুত আরোগ্য এক্সপেক্ট করা মোটেই উচিত নয়। ডাক্তারবাবু চলে গেলেন। এরপর কর্মরত নার্সকে নিজের পরিচয় দিয়ে ইন্সপেক্টর রমেন ও সুলোচন সতীশ সিংয়ের বেডের পাশে গেল। সতীশ তখন চোখ বুজেছিল। তাদের দেখে বেডের পাশে বসে থাকা মহিলাটি অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনাদের তো চিনতে পারলাম না। না পারারই কথা। আমি ইন্সপেক্টর রমেন ঘোষাল। আপনাদের বাড়িতে একবার গেলেও আপনার সঙ্গে দেখা হয়নি। আমি আপনার ছেলের ঘটনার তদন্তের দায়িত্বে আছি। আপনি বোধ করি ওর মা? না না, আমি ওর মাসি, ওকে দেখতে এসেছি। ও আচ্ছা, তা এখন ওকে কেমন দেখছেন? কথা বলতে পারবে কি? এদের কথাবার্তায় সতীশ চোখ মেলে তাকালো। ইন্সপেক্টর রমেনকে দেখে চিনতে পারল সে। অস্পষ্ট গলায় বলল, আপনি আবার এসেছেন? হ্যাঁ সতীশ, আবার আসতে হলো। আমার এই বন্ধুটি তোমাকে কিছু প্রশ্ন করতে চায়। বলুন, কি জানতে চান? সতীশ, আমার নাম সুলোচন গায়েন। আমি পুলিশের লোক নই, তবে ইন্সপেক্টর রমেন ঘোষালের উপদেষ্টা বলতে পারো। আমি তোমাকেও একটা সিম্পল কোয়েশ্চেন করতে চাই। তোমার কাছে জবাব থাকলে দেবে, না থাকলে দেবে না। তবে বুঝতেই পারছো, ইন্সপেক্টর যখন তোমার এই অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদের শাস্তি দিতে বদ্ধপরিকর, তখন তোমার উচিত কি নয় সব সত্যি কথা ওনাকে বলে দেওয়া, যাতে দোষীরা সাজা পায়? সুলোচনের এই বক্তব্যের পর সতীশ কিছু একটা চিন্তা করল। তারপর বলল, বেশ, কি জানতে চান বলুন। তোমার কি মুসলিম এলাকায় যাতায়াত ছিল? বা তুমি কি মুসলিম লোকেদের সঙ্গে কখনো খাওয়া দাওয়া করেছ? হয়তো নেশার ঘোরে তোমার মনে নেই। আমার একজন ক্লাসমেট আছে, নাম মোহাম্মদ কাসেম। তার সাথে অল্প বিস্তর বন্ধুত্ব থাকলেও
কখনো তার সঙ্গে বা তার বাড়ি খাওয়া দাওয়া করিনি। এছাড়া বেশিরভাগ মেলামেশা যাদের সাথে, যেমন পাড়ার বন্ধুবান্ধব বা কলেজের বন্ধুরা, কই তারা তো কখনো মুসলিম এলাকায় নিয়ে যায়নি বা সেরকম কিছু খাওয়ায়ও নেই। সতীশের কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর পাওয়া গেল না। অগত্যা বিফল হয়ে চিন্তিত মুখে ইন্সপেক্টর রমেন ঘোষাল ও সুলোচন গায়েন বাড়ি ফিরে এলো। সেই দিন সন্ধ্যার চায়ের আড্ডাটা তেমন জমল না। প্রত্যেকেই আশা করেছিল সতীশ সিংহের থেকে নতুন কিছু তথ্য পাওয়া যাবে, কিন্তু সেরকম কিছুই জানা যায়নি। একরাশ হতাশা নিয়ে ইন্সপেক্টর রমেন বললেন, এমএলএর ছেলের ব্যাপারটা কিছুই বুঝতে পারা যাচ্ছে না। ছেলেটা কি কিছুই জানে না, না জেনেও না জানার ভান করছে? ছেলেটা নিশ্চয়ই কিছু গোপন করছে। রহস্যটা অন্য জায়গায়, কিন্তু কি সেটা? এই মুহূর্তে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই রমেনদা। যেটা ভেবে তোমাদের পাঠালাম তার পুরোটাই বিফলে গেল। হ্যাঁ, বিফলে গেল। কি আর করা যাবে বলুন? এখন ভাগ্যের উপরেই সবটা ছেড়ে দাও তোমরা। ভাগ্যে থাকলে ঠিকই কিছু না কিছু জানা যাবে। এরপর আরও বেশ কয়েক মাস কেটে গেল। এরই মধ্যে সতীশ সিংহের স্বাস্থ্যের উন্নতি হয়েছে, বিপদও অনেকটা কেটেছে। সে এখন হাসপাতালের বেডে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, অসুবিধা হয় না। হঠাৎ করেই একদিন তার ঘটনার রহস্যের কিনারা হয়ে গেল। না, তার মুখ থেকে কোনো গোপন তথ্য পাওয়া যায়নি। কিভাবে জানা গেল সেইটাই এখন বলবো। একদিন সন্ধেবেলায় সুলোচন তার নিজের বাড়িতে শ্রেয়াকে টিউশনি পড়াচ্ছিল। শ্রেয়া পড়াশোনায় বেশ ভালোই, কিন্তু আজ তার মন পড়াশোনায় ঠিকমতো বসছে না। অঙ্ক কষতে গিয়ে প্রায় ভুল করছে। অনেক সহজ অঙ্কও তার আজ করতে বেশ সময় লাগছে। ব্যাপারটা সুলোচন বেশ কিছুক্ষণ লক্ষ্য করার পর মন্তব্য করল, এই যে আজ মনটা কোথায় তোমার? কি এত ভাবছো? আমাকে একটু বলো। শ্রেয়া লজ্জিত হয়ে বলল, দাদা, আজকে ঠিক মন বসাতে পারছি না। সব সময়ই আমাদের পাশের বাড়ির অমিতের কথা মনে পড়ছে। কেন? তার কথা হঠাৎ মনে পড়ছে কেন? আমারই ক্লাসে পড়েও, খুব ভালো ছেলে। মাঝের মধ্যে আমার কাছে অঙ্ক বুঝতে আসে, আমি ওর থেকে বাংলাটা বুঝে নিই। কিন্তু হঠাৎ করে ছেলেটা বিছানায় পড়ে গেছে। ওর বাবা মা বেশ গরিব, বেশি খরচা করবার সামর্থ্য নেই ওদের। বুঝতে পারছে না ছেলেকে নিয়ে কোথায় যাবে। কি হয়েছে তার? মাথাটা সব সময় ধরে থাকে, সবকিছুই ভুলে যায়। বিছানা ছেড়ে উঠে বসতে পারে না, কথা বলতে গেলে জড়িয়ে যায় কথা। এই, আমাকে একবার নিয়ে চল তোর কাছে। কেন? তুমি গিয়ে কি করবে? চল না একবার। শ্রেয়াদের পাশের বাড়ির গেটে পৌঁছানোর পর সুলোচন দেখতে পেল বছর 40-এর এক মহিলা গোবর দিয়ে উঠোন লেপছেন। শ্রেয়া মহিলাটিকে কাকিমা বলে সম্বোধন করে বলল, কাকিমা, ইনি আমার মাস্টার মশাই, অমিতকে দেখতে এসেছেন। মহিলাটি কাঁদো কাঁদো গলায় বলল, আমার ছেলেটাকে দেখুন না মাস্টার মশাই। আমার অত ভালো ছেলেটা হঠাৎ করে কেমন হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে বসতে পর্যন্ত পারে না, কথা আটকে যায়। তিনি শাড়ির আঁচল দিয়ে কোনো মতে নিজের কান্না আড়াল করার চেষ্টা করলেন। এক অসহায় মায়ের করুণ আরতি দেখে
শ্রেয়ার চোখেও বোধ করি জল এসে গেছিল। সেও তার মুখ আড়াল করে ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। সুলোচন ব্যাপারটা বুঝতে পারল, কিন্তু মুখে কিছু বলল না। কান্না যে নারীর ভূষণ। সেও ধীর পায়ে শ্রেয়ার পথ অনুসরণ করল। ভেতরের ঘরে একটা চৌকির উপর বছর 17-18 একটা ছেলে শুয়ে আছে। ছেলেটার স্বাস্থ্য মোটামুটি ভালোই, কিন্তু কয়েকদিনের অসুখেই তার মুখশ্রী কেমন পাংশুটে বর্ণ ধারণ করেছে। শ্রেয়াকে দেখে অমিত চিনতে পারল। একটু হাসার চেষ্টা করল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, শ্রেয়া, শ্রেয়া এসেছিস? হ্যাঁ রে, কেমন আছিস তুই? আমার মাস্টারমশাই তোকে দেখতে এসেছেন। কবে থেকে হচ্ছে এমনটা? দিন 5 হলো, একদম হঠাৎ করেই। কিভাবে হলো এটা? তোমার কি কিছু মনে পড়ে অমিত? শনিবার হাফ ছুটি হওয়ার পর বাড়ি ফিরে খেয়ে দিয়ে মাঠে খেলতে গেলাম। বাড়ি ফিরে পড়তে বসলাম। মাথাটা কেমন ঝিমঝিম করছিল। আমি শুয়ে পড়লাম। আচ্ছা, তুমি কি রিসেন্ট টাইমে মাংস জাতীয় কোনো খাবার খেয়েছিলে, অথবা মাংস দিয়ে তৈরি কোনো জিনিস? ওরা বৈষ্ণব, বাড়িতে মাছ মাংস ঢোকে না। কিছুদিন আগে জমানো টাকা দিয়ে হারান্দার দোকান থেকে মটন প্যাটিস কিনে খেয়েছিলাম। কোথায় সেই হারান্দার দোকান? আমি চিনি, তুমি চাইলে দেখিয়ে দিতে পারি। হ্যাঁ অবশ্যই, হারান্দার দোকানে নিয়ে চল আমায়। অমিতের দিকে চেয়ে সুলোচন আবার বলল, অমিত, তুমি চিন্তা করো না, তোমাকে আমরা ভালো হাসপাতালে ভর্তি করব। তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। শ্রেয়ার সাহায্যে সুলোচন হারানের দোকানের সামনে পৌঁছল। হারানকে কিছু জানালো না, বরঞ্চ ইন্সপেক্টর রমেনকে ফোন করে তার দোকানের ঠিকানা বলে দিল। রমেনবাবু অন্য একটা কেসে বিজি ছিলেন, তাই দোকানে আসতে একটু দেরি হয়ে গেল। দোকানে আসার আগে তিনি ব্যারাকপুরের এমএলএ মিস্টার নাগার্জুন সিংহের সঙ্গে ফোনে যোগাযোগ করলেন এবং তার কাছ থেকে কনফার্ম হয়ে নিলেন যে তার ছেলে সতীশও বিভিন্ন দোকান থেকে বেশ কয়েকবার মাটন প্যাটিস কিনে খেয়েছিল। পুলিশের জিপ দেখে ভয়ে হারানের মুখ কাঁচুমাচু হয়ে গেল। সে কোনো মতে ঢোক গিলে বলল, স্যার, আপনারা এখানে? কোনো দোষ হয়েছে কি? দেখো হারান, আমরা তোমার দোকান সেজ করছি। আপাতত তোমাকে কিছু বলছি না। তুমি তোমার নাম আর ফোন নাম্বার আমাকে দিয়ে যাও, তবে পালানোর চেষ্টা করো না, আর পারমিশন ছাড়া বাড়ি ছেড়ে কোথাও যেও না। হারান ভয়ে ভয়ে তার নাম ও ফোন নম্বর দিয়ে বাড়ি চলে গেল। হারানের দোকানে নানা রকমের প্যাটিস, কেক, রোল, স্ন্যাক্স, স্যান্ডউইচ ইত্যাদি কাঁচের বাক্সে থাকে থাকে সাজানো রয়েছে। তার মধ্যে থেকে মাটন প্যাটিসগুলো বেছে বেছে আলাদা করে কলকাতার ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হলো। ওদিকে সুলোচন ফিরে গিয়ে পাড়ার অ্যাম্বুলেন্স ডেকে আনলো এবং অমিতকে কলকাতারই নাম করা একটা হাসপাতালে ভর্তি করিয়ে দিল, যেখানে স্বল্প খরচায় ব্রেনের ভালো ট্রিটমেন্ট হয়। ফরেন্সিক ল্যাব থেকে একদিন পরে রেজাল্ট এলো। ইন্সপেক্টর রমেন দেখলেন রিপোর্টে বলা আছে 2টো মাটন প্যাটিসের মধ্যে ম্যাড কাউ রোগের মারণ জীবাণু রয়েছে, অর্থাৎ অন্তত পক্ষে এক বা একাধিক ছাগল কোনোভাবে ওই রোগে আক্রান্ত। রমেনবাবু হারানকে ফোন করে থানায় ডাকলেন।
তোমার দোকানের খাবারগুলো কোথা থেকে সাপ্লাই হয়? স্যার, ওগুলো টিটাগড়ের একটা বেকারি থেকে গাড়ি করে দিয়ে যায়। কোন বেকারি? সানরাইজ। তিনি হারানের কাছ থেকে বেকারির ঠিকানা নিয়ে জিপে করে রওনা দিলেন। সানরাইজ বেকারিতে পৌঁছে ইন্সপেক্টর তার মালিকের খোঁজ করতে বছর 50-এর এক নাদুস নুদুস ভদ্রলোক ভিতরের ঘর থেকে বেরিয়ে এলেন। লোকটির মাথায় টাক, দেখে বাঙালি বলে মনে না হলেও ভুঁড়ির সাইজ দেখে গোপাল ভাঁড়ের কথাই মনে হয়। নাম জিজ্ঞেস করতে এক গাল হাসি হেসে লোকটা তার নাম জানালো, ঋষিকেশ খাটুয়া। আপনার বেকারিতে মাটনের জন্য যে ছাগলগুলো আনা হয় সেগুলো কোত্থেকে সাপ্লাই হয়? কেন বাবু, কিছু প্রবলেম হলো নাকি? হ্যাঁ, প্রবলেম তো হয়েছে। আপনি জানেন আপনার বেকারির মাটন প্যাটিস খেয়ে আমার এলাকার 2 জন মাথার কঠিন রোগে আক্রান্ত। তাদের মধ্যে একজন MLA নাগার্জুন সিংহের ছেলে সতীশ সিংহ। খাটুয়া নাগার্জুন সিংহের নাম শুনে ঢোক গিলে বলল, বাবরে, সে তো সাংঘাতিক লোক আছে বাবু। আমার দোকানের পেটিসকে ওর বেটের বিমারি হয়েছে জানতে পারলে আমাকেও মার্ডার করে ফেলবে। নিজেকে যদি বাঁচাতে চান তবে বলুন, আপনার দোকানে যে ছাগলগুলো সাপ্লাই হয় সেগুলো কোত্থেকে আসে? কেন বিকার ঝামেলা করবেন বাবু? आपको 50,000 मिल जाएगा। आप सिचुएशन को थोड़ा संभाल दीजिए ना। শেষবারের মতো বলছি খাটুয়া বাবু, আমার কথার জবাব চাই। জবাব না পেলে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাব। আপনার এত বড় সাহস, আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন? আপনার কাছে মানুষের প্রাণের কোনো দাম নেই? এবার খাটুয়া ভয়ে ভয়ে স্বীকার করল, नहीं बाबू, ओगुलो तो चाइना से सप्लाई होके कलकत्ता में आता है, उसके बाद वहीं से पूरे स्टेट के हर कोने में सप्लाई होता है बाबू। आई सी। কলকাতার কোথায় আসে? সাপ্লায়ারের নাম কি? कलकत्ता धर्मतला আসে बाबू, नाम सचिन एंटरप्राइज। ওকে, আপাতত আপনাকে আর কিছু বলছি না। আপনার নাম আর ফোন নাম্বার বলে দিন, দরকার হলে আপনাকে থানায় ডেকে নেব। আর হ্যাঁ, পালাবার চেষ্টা করবেন না, বা না বলে এলাকা ছেড়ে কোথাও যাবেন না। খাটুয়া সায় দিলে ইন্সপেক্টর রমেন ঘোষাল জিপে চেপে থানায় ফিরে চললেন। ধর্মতলা থানার পুলিশ ইন্সপেক্টরকে ঘটনার বিবরণ দিতে তিনি সাব ইন্সপেক্টর সৌরভ দাসকে পাঠালেন শচীন এন্টারপ্রাইজের খোঁজ করে জিজ্ঞাসাবাদ করার জন্য। সৌরভবাবু বহু লোককে জিজ্ঞাসা করে অবশেষে শচীন এন্টারপ্রাইজের খোঁজ পেলেন। জায়গায় পৌঁছে দেখতে পেলেন অতি জীর্ণ রংচটা একখানা সাইনবোর্ড আছে বটে, তবে তার অক্ষর পড়া সম্ভব হচ্ছে না। ভিতরে যেতে তিনি দেখলেন একজন 30-35 বছরের ছেলে বসে কি যেন একটা করছে। কি নাম আপনার? রতন সরকার। আচ্ছা রতনবাবু, এটাই তো শচীন এন্টারপ্রাইজ? হ্যাঁ, এটাই। এর মালিক কি আপনি জানেন? এর আগের মালিক সুপ্রতিম দে, তিনি এখন মারা গেছেন। বর্তমানে তার 2 ছেলে প্রসূন আর সুমন, ওরাই এখন বিজনেস চালায়। তাদের 2 জন এখন কোথায়, ডেকে দিতে পারবেন? আচ্ছা, দেখছি। রতন দেখছি বলে ভেতরে চলে গেল। মিনিট 15 পরে বছর 40-এর এক ব্যক্তিকে সাথে নিয়ে রতন ফিরে এলো। আপনার নাম? আমি সুমন দে, এই শচীন এন্টারপ্রাইজের যৌথ মালিক। বর্দা এখন বাইরে গেছে। আপনাদের কিসের বিজনেস? আমাদের খাসি সাপ্লাইয়ের বিজনেস, বহু পুরনো, বাবার সময় থেকে। এন্টারপ্রাইজের নামটা কার নামে? আপনার পিতামহের?
না না না, আসলে আমার বাবা সচিন তেন্ডুলকারের ব্যাটিংয়ের এত বড় ভক্ত ছিলেন যে বিজনেসের নাম রেখেছিলেন ওটাই, তারপর আর পাল্টানো হয়নি। তো আমার যে কারণে আসা, আপনাদের খাসি কোথা থেকে আসে? আগে রাজস্থান থেকে আসতো, বর্তমানে চীন থেকে আসে। এমন হওয়ার কারণ? ঠিক বুঝলাম না, কি বলতে চাইছেন? মানে রাজস্থান থেকে না নিয়ে এখন চীন থেকে সাপ্লাই নেওয়ার কারণ কি? ও, আসলে চীনের খাসিগুলোর সাইজ একটু তাগড়াই, আর দামেও বেশ তুলনামূলকভাবে সস্তা, সেই জন্যই আর কি। কিন্তু আপনি হয়তো জানেন না, চায়না থেকে আনা খাসিগুলো বেশ কয়েকটি মারাত্মক রোগাক্রান্ত, আর সেগুলির মাংস যে বা যারা ভক্ষণ করছে তারা, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা, ওই মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। তাই নাকি? আপনারা খাসিগুলো কার মারফত আনেন? মানে চীন থেকে সাপ্লাই হওয়ার মাধ্যম কে বা কারা? হ্যাঁ হ্যাঁ বলছি, আসলে ইলিয়াস খান নামের একজন ফড়ে গোছের লোক প্রথমে চীনের সিমলিং ফু এর সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। প্রথম ইলিয়াস খানের মাধ্যমে এলেও পরে আমরা সরাসরি ফোনের মাধ্যমে সিমলিং ফু থেকে ডাইরেক্ট সাপ্লাই নেওয়া শুরু করি। এর ফোন নাম্বার আমাকে দিন। হ্যাঁ, আমি না হয় ফোন করে আপনাকে ধরিয়ে দিচ্ছি। সে ফোনে চায়না লোকটির সঙ্গে ইংলিশে কথা বলে সাব ইন্সপেক্টর সৌরভ দাসের সঙ্গে যোগাযোগ করিয়ে দিল। Am I speaking with Mr. Shimling Fu? Yes. Who are you? Do you interested in our business? No, sir. Actually, I am Sub-Inspector of Police from Dharmatala Police Station, Kolkata. And I am here for investigating a serious matter that is directly related to your business. Many of the goats that your company are supplying for meat are infected by mad cow disease that is very dangerous to our society because many people, mostly young, are affected by that fatal disease. Even many of them are already dead or tending to die. শিমলিং ফু একটু চিন্তিতভাবে বলল, I am very sorry for that casualty happen, but you will arrange an internal investigation. After that, I will personally contact you, sir. সাব ইন্সপেক্টর সৌরভ দাস তার কথায় সম্মতি জানিয়ে ফোন রাখলেন। তারপর সুমন দেখে বললেন, দেখুন সুমনবাবু, আপনাদের সাপ্লাই করা খাসির দেহে মারাত্মক প্রাণঘাতী ম্যাড কাউ রোগের জীবাণু আছে এবং তাতে অন্তত 2টি ছেলে মারাত্মকভাবে আক্রান্ত। তা সত্ত্বেও আমি আপনাকে গ্রেপ্তার করছি না, তবে আপনি আমার সঙ্গে থানায় চলুন, আপনার স্টেটমেন্ট নিয়ে আপনাকে ছেড়ে দেব। তবে ভবিষ্যতে যদি খবর পাই আপনারা চীন থেকে খাসির সাপ্লাই নিয়েছেন, তবে কেউ আপনাদের বাঁচাতে পারবে না। সুমনদের স্টেটমেন্ট নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। কদিন বাদে সৌরভ দাসের ফোনে সিমলিং ফু এর কল এলো। সে জানালো তাদের খাসিগুলো দ্রুত বেড়ে ওঠার জন্য খাবারের সাথে এক ধরনের পুষ্টিকর ক্যাপসুল মেশানো হয়। তারা খোঁজ নিয়ে জেনেছে ওই ক্যাপসুলে গরুর শিরদাঁড়ার মাংস শুকিয়ে গুঁড়ো করে মেশানো থাকে। সেই গরুগুলির মধ্যে কোনোটা হয়তো ম্যাড কাউ রোগে আক্রান্ত ছিল, তাই সেই ক্যাপসুলগুলি থেকে খাসির দেহে মারণ রোগের জীবাণু প্রবেশ করেছিল। এই জীবাণু আবার এমনই যে রান্না করা মাংসের মধ্যেও জীবিত থাকে, তাই সেই খাবার খেলে মানুষ আক্রান্ত হতে পারে। এইভাবে ব্যারাকপুরের এমএলএ নাগার্জুন সিংহের ছেলে সতীশ সিংহ এবং সুলোচনের ছাত্রী শ্রেয়া বিশ্বাসের প্রতিবেশী অমিতের অসুস্থতার রহস্যের সমাধান হল। সেই সঙ্গে এই ঘটনা জানাজানি হওয়ার পর ভারত সরকার চীন থেকে খাসি সাপ্লাইয়ের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করল।
ইন্সপেক্টর রমেন ঘোষাল ও অন্যান্যরা যারপন্যায় খুশি হলো এজন্য যে সতীশ এবং অমিত দুটি ছেলেরই স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে। আজ সন্ধ্যায় ইন্সপেক্টর রমেন ঘোষালের বাড়ির চায়ের আড্ডাটা আবার জমে উঠেছে। শিউলি দেবী আনন্দের সাথে বললেন, যাক বাবা, ছেলে দুটো যে বেঁচে যাবে এটাই বড় কথা। হ্যাঁ, আর সেই সঙ্গে আরও সুখবর, রহস্যের সমাধান করতে পারায় আমার কদর আগের থেকে বেড়ে গেছে। থ্যাংক ইউ সুলোচন। কিন্তু রমেনদা, এই যে এত বড় একটা অপরাধ হলো, অপরাধীরা কি এর কোনো শাস্তি পাবে না? দেখো সুলোচন, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এই ব্যাপারে আমরা সরাসরি কোনো হস্তক্ষেপ করতে পারবো না। মনোহর বাবু রহস্যের ভঙ্গিতে বললেন, একটা রহস্যের কিনারা কিন্তু এখনো হয়নি। আবার কোন রহস্য? ওই রোগে কম বয়সীরাই কেন আক্রান্ত হচ্ছে, শুধুমাত্র একজন বয়স্ক মহিলা ছাড়া? হ্যাঁ, আমি তারও একটা ব্যাখ্যা খুঁজে পেয়েছি, যদিও সেটা পুরোপুরি আমার নিজস্ব মতামত। মানুষের ব্রেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আরও জটিল হয়ে ওঠে, তাই কম বয়সীদের ব্রেনে ম্যাড কাউয়ের জীবাণু চট করে প্রভাব বিস্তার করতে পারে। আবার একটা নির্দিষ্ট বয়সের পর ব্রেনের জটিলতা ক্রমশ কমতে থাকে, তাই এই রোগে বয়স্করাও আক্রান্ত হতে পারে। যা অবস্থা, তাতে আমিষ ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। তা যা বলেছেন, তবে কার নিয়তি যে কিসে তা কিন্তু কেউই বলতে পারে না। শেষ হলো আমাদের আজকের গল্প নিয়তি 2। গল্প লেখক সুবীর মজুমদার, গল্প পাঠে এবং ঋষিকেশ খাটুয়া আমি সায়ন, রমেনবাবু শঙ্কর, সুলোচন এবং ডাক্তারবাবু রাহুল, মনোহর বাবু এবং সুমন দে পার্থ, শিউলি দেবী মধুরিমা, শ্রেয়া অনুশ্রী, জগদ্দন্দু হালদার এবং সৌরভ দাস সুমিত মহালানবিশ, সতীশ এবং সিমলিংফু চিনজিত, সতীশের মাসি এবং অমিতের মা সুতবা, অমিত দিব্যেন্দু, হারান দীপঙ্কর, রতন সূর্য। সমগ্র পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সুবীর মজুমদারকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।